নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন ফাইনাল সাজেশন বের করেছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু প্রথমে বাংলা ফাইনাল সাজেশন বের করেছে। তো দেখো বাংলা গদ্য, তো দেখো 2025 সালে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। বাংলা গদ্য থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, তো দেখো তোমরা যেটা ভালো করে পড়বে ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প। তো দেখো ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প কিন্তু 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর কে বাঁচে যে গল্পটা আছে সেটা কিন্তু তোমরা কিন্তু বাড়িতে বসে রিডিং পড়বে। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। তোমরা এই দুটো যদি গদ্য যদি ভালো করে পড়তে পারো তাহলে বলতে পারি 100% তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বরের দুটো প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে 5 গুণ 1 5 ওকে 5। আর আরেকটা কথা তোমাদের আমি বলছি, তোমরা যদি এমসিকিউবে যদি বা যে 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে এমসিকিউব হোক বা 1 নম্বরে এসএ কিউব হোক, এইগুলোর জন্য কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। আর তোমরা বিশেষ করে ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প থেকে 5 নম্বরের জন্য বড় প্রশ্নগুলো প্রিপারেশন করো, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? এবং তোমাদের ভিডিওর লাস্টের দিকে বলে দেবো যে ভাত গল্প এবং ভারতবর্ষ গল্প থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো দেখো কবিতা, বাংলা কবিতা আমি 2025 সালের জন্য সিলেক্ট করছি। কোন কবিতাগুলো দেখাচ্ছি তোমাদের আমি। সিলেক্ট করেছি রূপনারায়ণের কোলে, ক্রন্দনরত জননীর পাশে এবং শিকার, ঠিক আছে। তো আমার মতে এই যে 3খানা কবিতা আছে, 3খানা কবিতা থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন আসবে। তোমাদের যে কোনো একটা লিখতে হবে, 5 ওকে 5 নম্বর থাকবে। এবং তার সঙ্গে কিন্তু তোমাদের এই 3টে কবিতা যদি ভালো করে পড়তে পারো খুব ইম্পর্টেন্ট আমার মতে। রূপনারায়ণের কোলে খুবই গুরুত্বপূর্ণ 100% ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে শিকারও খুবই গুরুত্বপূর্ণ আছে। শিকার 2023 সালে যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়েছিল, তার জন্য 2025-এ গুরুত্বপূর্ণ। এবং ক্রন্দনরত জননীর পাশে, তার ভিতর থেকে আরও কিছু কবিতা যেমন আমি দেখি আছে, ঠিক আছে, মৌহার দেশ আছে, মৌহার দেশ এবং আমি দেখি, এগুলো একবার রিডিং পড়ে যাবে। তা আমি বলতে পারি তোমাদের কিন্তু এই 3খানা কবিতা পড়লেই, ভালো করে পড়লেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে, 2025 সালে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষায়। নাটক, বাংলা নাটক দুটো নাটক থাকে, নানা রঙের দিন এবং বিভাব নাটক। তো দেখো এই দুটো নাটক থেকে যে কোনো একটা নাটক তোমাদের ভালো করে পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি ভাবো কি যে নানা রঙের দিন নাটকটা পড়বো, তা নানা রঙের দিন নাটকটা ভালো করে পড়তে পারো। যদি বলো বিভাব নাটক পড়বো, তাহলে বিভাব নাটকটা পড়তে পারো। যে কোনো একটা পড়লেই হবে। বাট যারা ভালো স্টুডেন্ট আছে তারা তো দুটোই পড়ে যাবে। তো আমার মতে একটা ভালো করে পড়ো আর একটা মোটামুটিভাবে রিডিং পড়ে যাও, মোটামুটি ভালো করে দেখে যাও, ঠিক আছে। আর বিষয়বস্তুটা সবই জানা উচিত। যে কোনো একটা নাটক ভালো করে পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে এখান থেকে, ওকে। তো দেখো আন্তর্জাতিক কবিতা ও গল্প, আন্তর্জাতিক কবিতা এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে। তোমরা আন্তর্জাতিক কবিতাও পড়তে পারো, ঠিক আছে, এবং আন্তর্জাতিক গল্পও পড়তে পারো। অলৌকিক এখান থেকে যে কোনো একটা পড়লে দুটো প্রশ্ন থাকবে। যে কোনো একটা প্রশ্ন পড়লে যে কোনো একটা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। তোমরা আন্তর্জাতিক কবিতাও পড়তে পারো এটা, এবং আন্তর্জাতিক গল্প অলৌকিকও পড়তে পারো। অর্থাৎ অথবা থাকবে এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন তোমাকে কিন্তু লিখতে হবে 5 নম্বরের, ঠিক আছে। তো দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আশা করি এখান থেকে কিন্তু 100% তোমাদের পরীক্ষা আসবে, একদম পাক্কা গ্যারান্টিকার সাথে। এই দুটো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এর ভিতর থেকে যদি কেউ বাংলায় খুবই দুর্বল থাকো তাহলে তোমরা কিন্তু আমার মতে অলৌকিকটা ভালো করে পড়ে যাবে, কারণ অলৌকিকটা মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। মাত্র কয়েকটা প্রশ্ন পড়লে অলৌকিক হয়ে যায়। তো আমার মতে দুটো প্রশ্নই পড়া, দুটো কবিতা এবং তার সঙ্গে আন্তর্জাতিক গল্প দুটোই পড়া উচিত। তার ভিতর থেকে অলৌকিক কবিতা থেকে বেশি প্রশ্ন আসে না, গুনে গুনে 4-5টা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবং তার সঙ্গে এটা তো বিষয়বস্তু তোমরা জানো, দুটোই পড়ে যাবে। যদি তোমরা টাচ করো পরীক্ষার হলে অলৌকিকটা লেখার চেষ্টা করবে। তো দেখো আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, যেগুলো পড়তে হবে গল্পগুলো, সাথীর বদলে হাতি খুবই ইম্পর্টেন্ট আছে 2025 সালের জন্য, ঠিক আছে। এবং কলের কলকাতা খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। এবং তার সঙ্গে মেঘের গায়ে জেলখানা, এটাও 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো এই 3খানাই ভালো করে পড়বে, সাথীর বদলে হাতি, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা খুব ইম্পর্টেন্ট আছে। এবার আমি তোমাদের প্রশ্নগুলো দেখাবো, ঠিক আছে। তো দেখতেই পারছো ভারতবর্ষ থেকে কোশ্চেনগুলো দিয়েছি, 5 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কমসে কম 150খানা ওয়ার্ডে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, যে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল,
বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বাড়িতে পড়ে থাকার কারণ কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, এ প্রসঙ্গে এই উত্তেজনার ঘটনাটা কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো কত নম্বর করে আছে, 5 + 3 8। 3.3, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতার মারমুখী হয়ে উঠেছিল কেন? 1 + 4 5। 3.4, আমি কি তা দেখতে পাচ্ছি নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3.5, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এখানে প্রশ্ন ভালো করে তোমরা প্রিপারেশান নেবে। ঠিক আছে, ভারতবর্ষ থেকে তো দেখতেই পারছো ভাত গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি দেখাচ্ছি তোমাদের। ভাত গল্পের নামকরণের সার্থকতা খুবই গুরুত্বপূর্ণ। ভাত ছোট গল্পে অবলম্বনে ঝড় জল বন্যায় রাত্রির বর্ণনা দাও, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এই প্রশ্নটা, যার আর নেই, যা ঝড় মাতলা গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগটি বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? খুবই গুরুত্বপূর্ণ। 3.4, দাঁতগুলো বের করে সে কামড়ের মতন হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার আচরণের কারণ বিশ্লেষণ করো। 3.5, বাদার ভাত খেলে তবে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণটা কি? পরের প্রশ্ন 3.6, যে আসল বাদাটার খোঁজ করা আর হয় না আর উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল? তার পক্ষে সেই বাধাটা খোঁজ করা হয়ে উঠল না কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। তো দেখো রূপনারায়ণের কুলে থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তোমাদের আমি যেটা দেখিয়েছি। তো দেখো রূপনারায়ণের কুলে থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 3.1, রূপনারায়ণের কুলে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। 3.2, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠেছেন? জেগে ওঠার আসল অর্থ কী? কবিতার মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3.3 প্রশ্ন কী বলেছে? যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতাটি অবলম্বনে কবির এই ভাবধারার তাৎপর্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কীভাবে উপনীত হয়েছেন তার রূপনারায়ণের কোলে কবিতাটি অবলম্বনে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটাও খুবই গুরুত্বপূর্ণ। 3.5 প্রশ্ন কী বলেছে? সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? কবি কীভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? 3.6 কী বলেছে? 3.6 বলেছে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে? সে দেনা কীভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো শিকার কবিতা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, শিকার থেকে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠল? 3.2, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে? অপেক্ষা করেছিল তার পরিণতি কী হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। 3.3 প্রশ্ন কী বলেছে? এসেছে সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর ঘটনাটি কী ঘটেছিল? 3.4 কী বলেছে? নাগরিক লালসায় নীল কী বলেছে? অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। শিকার কবিতায় সূত্রে উদ্ধৃত অংশটি ঠিক আছে নিহার্থত লেখো, মানে এর অন্তর্নিহিত অর্থটা লেখো। পরের প্রশ্ন 3.5, ভোর শব্দটি শিকার কবিতার কোন কোন ব্যঞ্জনে উপস্থিত হয়েছে তা বিশ্লেষণ করো। 3.6, শিকার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তো এই প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন, ক্রন্দনরত জননীর পাশে যে এটা আছে, ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করছেন? 3.2, আমি তা পারি না, কে পারে না? যা পারি কেবলই কবি কি পারেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3.3, আমি তা পারি না, না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.4 প্রশ্ন কী বলেছে? তো দেখো 3.4 প্রশ্ন বলেছে ক্রন্দনরত জননীর পাশে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি নাটক নিয়ে আলোচনা করব। তো দেখো নানা রঙের দিন নাটক কী বলেছে? নানা রঙের দিন একাঙ্ক নাটকটি হিসাবে কতখানি সার্থক আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। নানা রঙের দিন নাটকে অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3.3, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বাধ্যকতা নেই। কালীনাথ
নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। 3.4 প্রশ্ন কী বলেছে? আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির ব্যাখ্যা করো। 3.5 কী বলেছে? প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভা অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন? এই অপমৃত্যু কীভাবে ঘটে তা বক্তা মনে করেন। 3.6 কী বলেছে? নানা রঙের দিন নাটকের নামকরণের কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। 3.8 নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কী বলেছে? 3.7 এক সেকেন্ড। 3.7 অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তার এ কথার তাৎপর্য আলোচনা করো। তো দেখো, বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বিভাব কথাটির সাধারণ অর্থ কী? বিভাব নাটকের নামকরণের কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 3.3-তে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র ও বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 3.4-এ আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কী দেখেছেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন? ঠিক আছে। পরের প্রশ্ন 3.5-এ তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন? সে অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। আর নানা রঙের দিন নাটক থেকে যে সমস্ত প্রশ্নগুলো তো দিয়েছে তো দেখেছো এর আগে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন নেবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। এবার আমি আন্তর্জাতিক গল্প নিয়ে আলোচনা করব। তো দেখো, দেখতেই পারছো অলৌকিক গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল। 3.2-তে পান্তা সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি কি? 3.3-তে ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কীভাবে থামানো হয়েছিল? 3.4-এ চোখে জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনা বক্তার চোখে জল এসেছিল সে ঘটনার সংক্ষেপে লেখো। 3.5-এ অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? তো দেখো, আমার বাংলা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, ছাতির বদলে হাতি। আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থা সম্পর্কে কী পরিবর্তন হয়েছিল? 1.2-তে ছিল যোদ্ধাদের ও তালুকদারদের নিরঙ্কুশ শাসন সম্পর্কে কী জানিয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। 1.3-তে চিংম্যানের কথায় আকাশ ভেঙে পড়ে। চিংম্যানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 1.4-এ সরু লিকলিক আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছেন। কে শনাক্ত করেছেন? কাদের কেন খুনি বলা হয়েছে? এটা কিন্তু হাত বাড়াও থেকে দেওয়া হয়েছে। হাত বাড়াও, ঠিক আছে। হাত বাড়াও অতটা ইম্পর্টেন্ট না, তাও চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে এই প্রশ্নগুলো পড়ে যাবে। দেখতেই পারছো তোমরা 1.6-এর প্রশ্ন। ঠিক আছে, তার সঙ্গে হাতিবিঘার প্রথা, গারো পাহাড়ের নিচে যে কলের কলকাতা থেকে যে প্রশ্নগুলো দিছি দেখে যাবে। ওকে, বাংলা গানের ধারা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখতেই পারছো। কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, লোকসঙ্গীতের ধারা, দ্বিজেন্দ্রলাল রায়। তারপরে বাংলা চিত্রকলা থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? বাংলা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তারপরে তোমার রামকিঙ্কর বেই, স্পট শব্দটা ভালো করে পড়ে যাবে। তারপরে তোমরা বাংলা চলচ্চিত্র যেটা আছে সত্যজিৎ রায়, ঠিক আছে, এবং মৃণাল সেন, তপন সিংহ, ঠিক আছে, ঋত্বিক ঘটক, এইগুলো ভালো করে পড়ে যাবে, খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। বাংলার বিজ্ঞান থেকে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তারপরে বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, এবং ক্রীড়া সংস্কৃতি যে প্রশ্ন ইম্পর্টেন্ট, ক্রীড়া সংস্কৃতি এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট আছে? প্রথম প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলা বাঙালির সাফল্যের পরিচয় দাও। অথবা দাবা খেলা আমাদের রাজ্যে একটি বিশেষ সুনাম অর্জন করেছে,
তা আলোচনা করো। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তোমরা এই যে প্রশ্ন আছে এই প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ খেলাধুলা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, বাঙালির ক্রীড়া সাংস্কৃতিক ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো, অথবা ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো, অথবা বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। একই ব্যাপার আছে, প্রশ্ন একই টাইপের প্রশ্ন, একই অ্যান্সার হবে। কোশ্চেনের প্যাটার্ন কীভাবে ঘোরায় সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো বুঝতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারুকে সাঁতার প্রতিযোগিতায় বাঙালিদের অবদান লেখো, অথবা বাংলার 2 জন সাঁতারুর পরিচয় দাও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট আছে, খুবই ভাইটাল আছে। এসবি একাডেমিক সেন্টার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত।